বলছিলাম যে বাংলায় পাশ করা সহজ, কিন্তু ভালো মার্কস নিয়ে অনার্স শেষ করাটা খুব কঠিন। তোমাদের কিন্তু সিজিপিএ 3 তলাটা খুবই টাফ হয়ে যাবে। তোমরা গত কয়েকটা ব্যাচ যারা গেছে তারা জিজ্ঞাসা করবো তো কয়জনে সিজিপিএ 3 পেয়েছে। তোমরা সিজিপিএ 3 না পেলে অনেকে অ্যাপ্লাই করতে দিবে, অনেক জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যে স্টুডেন্টরা সবচেয়ে বড় ভুল যেটা করো, তোমরা শুধু কি করো, পড়ো পড়ো পড়ো, লেখার প্র্যাকটিসটা করো না। এই কারণে পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে লিখতে পারো না। তো এই জন্য তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রথমত আমি তোমাদেরকে যেদিন যেটা পড়াচ্ছি সেদিন ওই টপিকসটার পিডিএফ ফাইল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই পিডিএফ ফাইলের আলোকে এবং নিজে বইটা পড়ে, যে তোমাদেরকে বলছি বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য এই বইটা পড়বা, ঠিক আছে? এই বইটা ভালো করে ওই টপিকসটা পড়ে তারপর নিজের মতো করে গুছিয়ে একটা ব্রড কোশ্চেন তোমরা লিখবা, লিখে গ্রুপে আপলোড দিবে, ছবি তুলে আপলোড দিবে। এবং ছবি তোলার সময় ক্যামেরা এভাবে তুলবা সোজা। অনেকে এভাবে করে তুলো, এভাবে তুলবা না, এভাবে সোজা সোজা ছবি তুলে গ্রুপে আপলোড করবা। আমি তোমাদের লেখাটা দেখে তোমাদেরকে আমি ফিডব্যাক দিব যে তোমার লেখায় কি দুর্বলতা আছে, তোমার লেখাটা আরো কিভাবে হলে ভালো হতো, আর তোমার লেখাটায় কোন কোন জায়গায় পরিবর্তন আনা দরকার, তোমার লেখার ভিতরে আরো কি কি জিনিস অ্যাড করলে আরো বেশি ভালো হতো। এইসব জিনিসগুলো তোমাদেরকে আমি ফিডব্যাক দিব। এবং এর ফলে হবে কি, তুমি একবার যখন লিখবা, তুমি সারাদিন পরেও যে জিনিসটা তুমি শিখতে পারবে না। তুমি যখন পুরো এই আমি যে টপিকসটা পড়িয়েছি আমার ক্লাসের আলোকে এবং নিজের চিন্তা ভাবনা প্রয়োগ করে একটু বইটা যখন স্টাডি করবে, এটা একটু ঘাটাঘাটি করে তুমি যখন একবার লিখে ফেলবা, দেখবা যে জিনিসটা তোমার ভিতরে এমন ভাবে মানে ইয়ে হয়ে গেছে, গেঁথে গেছে, যে তুমি এটা চাইলেও আর ভুলতে পারতেছো না। পড়ালেখা শুধু পড়ালেখা করতে হয় স্মার্টলি, পড়ালেখা হার্ডলি করলে হয় না, পড়ালেখা স্মার্টলি করতে হয়। তুমি যখন স্মার্টলি পড়ালেখা করবে দেখবে যে পড়ালেখাটা তোমার কাছে আনন্দদায়ক মনে হচ্ছে। কিন্তু তুমি যদি স্মার্টলি পড়ালেখা না করো, তাহলে পড়ালেখাটা তোমার কাছে হবে কষ্টদায়ক। যেমন সারাদিন করে পড়া মুখস্থ করা, এটা হচ্ছে যে আনস্মার্ট ওয়ে, আনস্মার্ট পদ্ধতি। কিন্তু আমি যেভাবে বলতেছি সেভাবে তুমি একবার করে দেখো, দেখবা যে জিনিসটা তোমার মাথায় এমন ভাবে ঢুকে গেছে, তুমি চাইলেও আর সেটা ভুলতে পারতেছো না। এবং তোমার পরীক্ষার হলে লেখাটাও কি হবে, আরো অনেক বেশি সুন্দর হবে, লেখাটার মান আরো অনেক বেশি ভালো হবে, তুমি মার্কসও অনেক বেশি পাবে। যেখানে তুমি হয়তোবা 3 পাইতা 4 পাইতা, সেখানে তুমি মিনিমাম 8 থেকে 9 পাবে। থার্ড ইয়ারে খাতা কাটতেছি, একটা ছেলে 8টা লুটশিট নিছে, 8টা, সে পাইছে মাত্র 4। তো এখন কেন পাইছে ওরকম, কারণ সে খালি কি লিখছে, গরু রচনা লিখছে, গরু রচনা লিখছে, আগামাথা কিছু ঠিক নাই, লেখা কিছু বোঝা যাচ্ছে না, কি লিখছে না লিখছে, আরবি লিখছে না বাংলা লিখছে না ইংরেজি লিখছে, কিছুই বোঝা যাচ্ছে না, ডাক্তারি লেখার মতো এরকম করে করে খালি লিখে গেছে। তো তোমরা অনেকে মনে করো যে এইভাবে বুঝি আমি পৃষ্ঠা পর পৃষ্ঠা ভরা দিয়ে আসতে বুঝি মার্কস পেয়ে যাবো, এটা একদম ভুল ধারণা। এই জন্য যেভাবে যেটা পড়াচ্ছি সেভাবে সেটা পড়ো। যেদিন যে পড়াটা দিব সেদিন সেই পড়াটা পরের দিনের পড়ার আগে আগে আগেই তোমরা কি করবে, ওটা একটা নোট তৈরি করবা। গাইড থেকে পড়ো, নিজের পড়ো, আমার পিডিএফ অনলাইন সব মিলে ঘাটাঘাটি করে একটা নিজের একটা নোট তৈরি করো। সেই নোটটা ছবি তুলে তারপর গ্রুপে দাও, আমি তোমাদেরকে ওখানে ফিডব্যাক দিব। এবং এভাবে তোমার লেখাপড়াটা দেখবে যে অনেক বেশি আনন্দদায়ক হচ্ছে, তুমি অনেক ভালো পারফর্ম করতেছো, অনেক ভালো লাগতেছে। তো ঠিক আছে, আমি আর আজকে বেশি কথা বাড়াবো না। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা সাহিত্যের অন্ধকার যুগটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এটা যদি ব্রড কোশ্চেন হিসেবে না আসে, শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে। শর্ট কোশ্চেন হিসেবে না আসলে ব্রড কোশ্চেন হিসেবে অবশ্যই আসবে। তো আমরা প্রথমে আসো, অন্ধকার যুগ বলতে আমরা কি বুঝি। এই যে যে অন্ধকার, অন্ধকার কেন বলতেছে,
অন্ধকার মানে হচ্ছে যখন কিছু দেখা যায় না, তাই না? অন্ধকার সময় আমরা কি করি, কোনো কিছু দেখতে পারি না। তো ঠিক তেমনি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ পড়েছি, মধ্যযুগ পড়েছি, আধুনিক যুগ পড়েছি। এই প্রাচীন যুগের পরে মধ্যযুগের শুরুতে আগে একটা সময়কাল আছে, 1201 থেকে 1350। 1201 থেকে কত, 1350। এই 150 বছরের সময়কালটাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। আমরা এই কেন এই সময়কালটা অন্ধকার ছিল, কেন এটাকে অন্ধকার যুগ বলা হয়, আসলে কি এটা অন্ধকার ছিল কিনা, এই বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের এই প্রশ্নটা যেভাবে আসতে পারে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নিয়ে বিভিন্ন পণ্ডিতের মতামত আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে তুমি কি বুঝো, হ্যাঁ, এই যুগে কি কি সাহিত্য রচনা হয়েছিল কি হয়নি সেগুলো আলোচনা করো। বিভিন্ন ভাবে প্রশ্নটা যেভাবে আসুক না কেন আমার এই স্লাইড অনুযায়ী তোমরা লিখবে, তাহলে মার্কস একদম মিনিমাম 10-এর ভিতরে 8 পাবে। ওকে, তো দেখো প্রথমেই যেটা, যে এই অন্ধকার যুগ নিয়ে এক একজন মনীষী এক এক কথা বলেছেন। আমাদের বাংলা সাহিত্যের বা বাংলাদেশের একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ না কিন্তু হুমায়ুন আজাদ, হ্যাঁ, এই হুমায়ুন আজাদ একটা বিখ্যাত বই আছে লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। জীবনী। সেটা, এই বইটাতে তিনি এই কথাটা বলছে, দেখো, অন্ধকার যুগ বিষয়টা হলো সাহিত্যের বিভাজিত যুগের একটি পর্যায়, যে সময় ও নির্দিষ্ট সাহিত্যের নিদর্শন মেলে না। খেয়াল করো, বলতেছে কি, দেখো, সাহিত্যের বিভাজিত যুগের একটা পর্যায়, ওই যে আমরা 650 থেকে 1200 সাল পর্যন্ত একটা কি সময় পেয়েছি, প্রাচীন যুগের সময়কাল, তাই না? আর অন্ধকার যুগ কোনটাকে বলতেছি আমরা, 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়কালটাকে বলতেছি অন্ধকার যুগ। তাহলে এই যে একটা বিভাজন করলাম না, আমরা যুগের ভিতরে একটা ভাগ করলাম না, এই জন্য বলতেছে বাংলা সাহিত্যের বিভাজিত যুগের এক পর্যায়ে, যে সময়ে ওই নির্দিষ্ট সাহিত্যের নিদর্শন মেলে না। কোন নির্দিষ্ট সাহিত্য? ওই যে বাংলা সাহিত্য, ঠিক আছে? আমাদের এই বাংলা সাহিত্যের কোনো নিদর্শন এই সময়ে আমাদের কি পাওয়া যায় নাই, তাই এই সময়কালটাকে বলা হয়েছে কি অন্ধকার যুগ। এখানে কবি আরো বলছে, লেখক আরো যেটা বলছে, দেখো, 1201 থেকে 1250 পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোনো সাহিত্য কর্মের পরিচয় পাওয়া যায় না বলে এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। পণ্ডিতেরা এই সময়টাকে নিয়ে অনেক ভেবেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু কেউ অন্ধকার সরিয়ে ফেলতে পারেননি। এই সময়টির দিকে তাকালে তাই চোখে কোনো আলো আসে না, কেবল আধার ঢাকা চারদিক। তো এই যে দেখো, মানে আলো আসে না বলতে কি বোঝাতে চেয়েছে, মানে এই সময় আমরা অন্ধকারে যেরকম কোনো দিকে তাকাইলে কিছুই দেখতে পাই না, হ্যাঁ, এই সময়কালটাতেও কি হয়েছে, 1200, এই যে কোথায়, 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়কালে কোনো সাহিত্য কর্মের পরিচয় পাওয়া যায় না, বিশেষত বাংলা সাহিত্যে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয়েছে অন্ধকার যুগ। এখন অন্ধকার যুগ কেন হয়েছে, আমরা জানি যে 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কি করেছিল, লক্ষণ সেনকে পরাজিত করে, মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে লক্ষণ সেনকে পরাজিত করে কি করে এই বাংলা দখল করে নেয়। তো এখন বেশিরভাগ হিন্দু যারা আছে, তোমার হিন্দু ভাষাবিদ বা হিন্দু ইতিহাসবিদ যারা আছে, তারা বলতে চাইছে যে এই সময়কালটাতে, মানে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি শাসনভার গ্রহণ করার পরে সে নানাভাবে এই সময়ে আহ অত্যাচার অবিচার বা এখানে ধ্বংসলীলা চালিয়েছিল, এবং এই ধ্বংসলীলা চালানোর কারণে এই সময়কালটাতে কোনো সাহিত্য রচিত হয়নি। এখন এটা কি সত্য নাকি সত্য না, সেটা কিন্তু আমরা এখানে পুরোপুরি আলোচনার মাধ্যমে কে দেখতে পারবো। তো প্রথমে দেখো, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্পর্কে দেখো কি লিখছে। শারীরিক বল, সমর কুশলতা ও বীভৎস হিংস্রতার দ্বারা বাংলা ও তার চতুষ্পার্শ্ববর্তী অঞ্চলে ইসলামের অর্ধচন্দ্র খচিত পতাকা প্রথিত হলো। খ্রিস্টাব্দ 1300 হতে 1500 শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত প্রায় 200 বছর ধরে এই অমানসিক বর্বরতা রাষ্ট্রকে অধিকার করেছিল। এই যুগ বঙ্গ সংস্কৃতির তামস যুগ,
ইউরোপের মধ্যযুগ ডার্ক এজের সাথে সমতুলিত হতে পারে। দেখো মানে এখানে তিনি বলতে চেয়েছেন যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খুলজি তো আসলো, হ্যাঁ, তারপর অন্যান্য শাসনের ইয়ারটা শুরু হলো। তো এই সময়টাতে কোনো সাহিত্য রচিত হয় নাই। কেন রচিত হয় নাই? কারণ হচ্ছে যে এই যে তুর্কিরা শারীরিক বল ও সমরকুশলতা বিভৎস হিংস্রতার দ্বারা বাংলা ও তার চারপাশে ইসলামের অর্ধচন্দ্রিত রচিত পতাকা পতিত হলো। পুরোপুরি ইসলামকে একটা ব্লেম করে, পুরোপুরি ইসলাম ধর্মকে আহ উম, অবজ্ঞা করে এই জিনিসটা কিন্তু তারা বলেছে, অনেকটা বায়াসড বলা যায়। সেটা কেমনে বায়াসড এটা আমরা পরে আলোচনা করলেই বুঝতে পারবো। তো এখন একটা জিনিস যদি চিন্তা করো যে 1300 সাল থেকে 1500 শতাব্দীর পর্যন্ত, মানে প্রায় 200 বছর ধরে যদি এক এলাকায় মানুষ হত্যাযজ্ঞ চালানো হয়, হ্যাঁ, তাহলে কত মানুষ মরবে? ওখানে কোনো মানুষ বেঁচে থাকবে? পাকিস্তানিরা মাত্র 9 মাস আমাদের এখানে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাতেই প্রায় 30 লাখ মানুষ মারা গেছে। ওকে, তো এই যে এখন যদি 200 বছর ধরে এরকম করে হত্যাযজ্ঞ চালায়, তাহলে ওই এলাকায় কোনো মানুষ থাকবে? কোনোভাবেই থাকবে না। তো এখন কিন্তু আমাদের ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একজন বিখ্যাত ভাষাবিদ, হ্যাঁ, আমাদের ভাষাবিজ্ঞানী বা বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। এখন তার কথা আমরা আবার ফেলে দিতে পারি না। কারণ হচ্ছে যে আমাদের বাংলা সাহিত্যে তুর্কি নাচন বলে একটা প্রবাদ আছে। তুর্কি নাচন কেন বলে? তুর্কি ঘোড়া, হ্যাঁ, মানে আমাদের এই অঞ্চলে কিন্তু ঘোড়া ছিল না, বা ঘোড়ার ব্যবহার এতটাই, যুদ্ধের কলা কৌশল এতটা এই অঞ্চলে তেমন ছিল না। কিন্তু এই তুর্কি বা তুরস্ক থেকে যারা আসলো, তারা কিন্তু যুদ্ধে খুব পারদর্শী ছিল। এবং তারা এই অঞ্চলে প্রথমতই যখন ক্ষমতা দখল করে, তখন সেখানে তারা স্বাভাবিকভাবে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। যেমন মনে করো এখন যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে হঠাৎ করে, আমাদের দেশে একটা কিছুদিন পর্যন্ত, 6 মাস 1 বছর পর্যন্ত কি হবে? টালমাটাল অবস্থা যাবে। প্রশাসন সব জায়গায় একটা কি হবে, মানে একটা পক্ষ চাবে যে বিএনপি কে আবার ক্ষমতা থেকে অবসান করে দেওয়ার জন্য, আর বিএনপিও কোনোভাবে ক্ষমতা না ছেড়ে বসে থাকবে। একটা টালমাটাল অবস্থা তৈরি হবে, হবে কি না? তো ঠিক তেমনি এই তুর্কি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন ক্ষমতা দখল করলো, মুসলিমরা যখন শাসনভার গ্রহণ করলো, হ্যাঁ, তখন কিন্তু ঠিকই এরকম একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছিল। তো এই যে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাদের যেতে হয়েছিল, এই কারণেই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদের সম্পর্কে এই কথাগুলো বলেছেন। আরো অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু এটা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কিন্তু কি আলোচনা করে এগুলোর যুক্তি খণ্ডন করব। তো দেখো, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার কত সালে দখল করে? 1204 সালে নদিয়া দখল করে, হ্যাঁ, গৌড় দখল করে, এবং 1338 সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সালতানাত বা বাংলা কায়েম করেন। 4 বছর পরে 1342 সালে হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমবারের মতো সমগ্র বাংলা অঞ্চলকে একত্রিত করে বাঙালি জাতিতাত্ত্বিক রাষ্ট্র কায়েম করলেন। তার সময় থেকেই বাংলা সাহিত্যের সোনালী যুগের শুরু হয়। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা যদি ইতিহাস দেখি, তাহলে দেখতে পাই যে এই মুসলিম শাসকরা, এখানে যতগুলো মুসলিম শাসকদের কথা বলা হয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু কি করছে, এই অঞ্চলের মানুষের আহ সাহিত্যকে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, তুমি দেখো, আহ সেনরা কোথা থেকে আসছিল? সেনরা আসছিল পূর্ব ভারত থেকে। ওকে, তো পূর্ব ভারত থেকে আসছে কোথায়? পশ্চিম ভারতে। তো এই সেনরা ছিল অত্যন্ত গোঁড়া প্রকৃতির, এবং তারা সংস্কৃত ইয়াতে তারা খুবই বেশি আহ উম, তাদের একটা দুর্বলতা কাজ করত। তো এই যে সেন শাসন আমলকে তাই বলা হয় বাংলা সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ। কারণ কি ছিল? আহ সেনরা ছিল ভাষায়ং মানব, মানে মানুষের ভাষা বাংলা চর্চা তারা কি করে? নিষিদ্ধ করে। মানে আমাদের বাংলাটা কি কোথা থেকে আসছিল? প্রাকৃত ভাষা থেকে আসছে, তাই না? প্রাকৃত মানে কি? মানুষের মুখের ভাষা। এই যে মুখের ভাষা, এটাকেই তারা কি করে? নিষিদ্ধ করে। কিন্তু বাংলা এই সেনদের আগে আগে ছিল কারা?
পাল শাসন। এই পাল শাসকরা কিন্তু কি করছিল, আবার হিন্দুদের সবাইকে কি করেছিল, তাদের 400 বছর ধরে পাল শাসন যখন চলেছে, হিন্দু যারা ছিল তাদেরকে রাজাদের বিভিন্ন ইয়াতে রেখেছিল, রাজকার্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তাদেরকে রেখেছিল। তো কিন্তু যখনই সেন শাসন শুরু হলো, তখন কিন্তু বৌদ্ধদের উপর অত্যাচার চালানো হলো, এবং নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তাদেরকেও কি করা হলো, নানাভাবে আহ অত্যাচার, মানে এই যে যে আমাদের এখানে হিন্দু সমাজে যে বর্ণপ্রথা চালু হয়েছে, ঠিক আছে, বর্ণপ্রথা যেমন ক্ষত্রিয়, এগুলো কিন্তু সেন শাসন আমলেই চালু হলো। এবং সেনরা নিজেদের একটা ইয়ে করছিল, তারা ক্ষত্রিয় প্লাস ব্রাহ্মণ, হ্যাঁ, ক্ষত্র ব্রাহ্মণ তাদের নাম ছিল, তারা বলতো নিজেদেরকে তারা ক্ষত্র ব্রাহ্মণ। তো এই যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, এই যে যে একটা সময়কালটা ছিল, এই সময়কালে তারা কি করছে, বৌদ্ধদের উপরও যেমন অত্যাচার চালিয়েছে, নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তাদের উপরও কি অত্যাচার চালিয়েছিল। তো কিন্তু দোষ পড়ে গেল কাদের উপরে, মুসলমান মুসলমান শাসকদের উপর। 1204 সালে বখতিয়ার খলজি যখন গড় দখল করলো, এই ইতিহাসবিদরা তারা কি করলো, এই মুসলিমদের উপরে দোষারোপ চালানো শুরু করে দেয়। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, সেই ইতিহাসে আমরা দেখতে পাই যে মুসলিম শাসন আমলে 1204 সালের পরে কিন্তু কি হয় নাই, আহ, আহ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ শুরু হয় নাই। এর আগে সেন শাসন যখন চালু হয়েছিল, হ্যাঁ, সেন শাসন আমল যখন চালু হয়েছে, তখন কিন্তু কি করছে, আমাদের আহ বাংলা সাহিত্যকে অনেকটা নিষিদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, ইফতিখার হোসেন বলো। আর আপনি বলছেন যে সেনরা নিজেদেরকে ক্ষত্রিয় ব্রাহ্মণ মনে করতেন, এখানে ক্ষত্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ক্ষত্রিয় হচ্ছে হিন্দুদের 4টা জাত আছে। একটা হচ্ছে যে ক্ষত্রিয় যারা যুদ্ধ করবে, একটা হচ্ছে ব্রাহ্মণ যারা পূজা অর্চনা করবে, এবং ওটা কি বলে, আহ, জ্ঞান অর্জন করবে। আর তারপর হচ্ছে যে তোমার বৈশ্য যারা ব্যবসা করবে, এবং শূদ্র যারা একদম চাকর বাকরের কাজ করবে। বুঝতে পারছো? এই 4টা ভাগে ভাগ করা হয় হিন্দু ইয়ে অনুসারে। তো তো কিন্তু এখানে এই যে সেনরা নিজেদেরকে ব্রাহ্মণ বলতো, মানে তারা ক্ষত্রিয় যুদ্ধ করবে, আবার কি জ্ঞান অর্জনও। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমরা যে মুসলিম শাসনের যে একটা সামারি তোমাদেরকে এখানে আমি দিয়েছি, এই সামারিতে আমরা দেখতে পাই যে 1338 সালে ফখরুদ্দীন মোবারক শাহ স্বাধীন সালতানাত বাংলা কায়েম করে। 4 বছর পরে 1342 সালে হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথমবারের মতো সমগ্র বাংলা অঞ্চলকে একত্রিত করে বাঙালি জাতিতাত্ত্বিক রাষ্ট্র কায়েম করে। এই যে দেখো, বাঙালি, সে কিন্তু ছিল তুর্কি, কিন্তু তিনি এই দেশের মানুষদেরকে নিয়ে বাঙালি জাতিতাত্ত্বিক রাষ্ট্র কায়েম করছেন, এবং তার সময়কালকে থেকে আমাদের বাংলা সাহিত্যের সোনালী যুগের শুরু হয়। এই জন্য শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়টাকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন, একটা জিনিস দেখো, খেয়াল করো, যে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি ছিল, চর্যাপদ। ওকে, এই চর্যাপদের লেখা কখন শুরু হয়েছে, আমরা কিন্তু এটা নিয়ে একটু বিরোধ আছে, আমরা এটা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। কিন্তু সবাই কিন্তু একমত যে 1200 সালে কি এই লেখাটা শেষ হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর শহীদুল কুমার চট্টোপাধ্যায় সহ সবাই কি এই বিষয়ে একমত হয়েছে। এখন দেখো, আমরা চর্যাপদের ইয়েতে দেখতে পাই যে চর্যাপদের যে লেখক যারা ছিল, তারা কিন্তু কোথায় গিয়েছিল, নেপালে চলে গিয়েছিল। কেন নেপালে চলে গিয়েছিল? কারণ এখানে তারা অত্যাচারিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল। এমনকি যে কানহোপা, যে কানহোপা সবচেয়ে বেশি পদ লিখছে, তাকেও তার আশ্রম থেকে চলে যেতে হয়েছিল। এগুলা চর্যাপদের লেখনীতে কি প্রকাশ পেয়েছে। তো এই যে যে আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি যে মোটামুটি বাংলার উপর যে একটা চাপ, বাংলার উপরে যে একটা ওটা কি বলে নিষেধাজ্ঞা, এটা মুসলিমরা আসার আগেই কি শুরু হয়েছিল। তো ওয়াকিল আহমেদ বাংলা সাহিত্যের পুনরাবৃত্তি গ্রন্থে লিখেছেন কি, দেখো, বাংলা সাহিত্যে কথিত অন্ধকার যুগ মোটেই সাংস্কৃতিক বন্ধ্যাত্বের যুগ ছিল না। ধর্মশিক্ষা, শিল্প চর্চার দায়িত্ব যাদের উপর ন্যস্ত ছিল, তারা সীমিত আকারে হলেও শিক্ষা সাহিত্য চর্চায় নিয়োজিত ছিলেন। তবে কি হিন্দু কি মুসলিম, কেউ লোকভাষা বাংলাকে গ্রহণ করেননি। খেয়াল করো, আমাদের বাংলাটা ছিল কি লোকভাষা,
বাংলা সাহিত্যের নিদর্শন না থাকায় এটাই মুখ্য কারণ। ওয়াকিল আহমেদ বলতে চেয়েছেন যে বাংলা যেহেতু মানুষের মুখের ভাষা ছিল এবং সংস্কৃতি ছিল কি দেব ভাষা, মানে দেবতার মুখের ভাষা, যদিও সংস্কৃত কিন্তু পুরোপুরি একটা কৃত্রিম ভাষা। এই সংস্কৃত ভাষার এটাকে পানিনি, পানিনি কিন্তু এটা তৈরি করেছিল সংস্কৃত ভাষা। তো যাই হোক, এই পানিনির যে সংস্কৃত ভাষা সেটাকে বলা হয়তো দেব ভাষা। এটা নিয়েই যারা শিক্ষিত জন যারা ছিল, এটা নিয়েই যারা উচ্চ শ্রেণীর যারা ছিল, তারা সবাই ওই সংস্কৃত ভাষাতেই কি করছে, সাহিত্য রচনার যুগে বা সাহিত্য রচনায় বেশি মনোনিবেশ করেছে। যেমন আমরা আধুনিক যুগের শুরুতে দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্ত কি করছে, বাংলাকে অবহেলা করছে, তাই না? সে বাংলাকে অবহেলা করে কি করেছিল, ইংরেজিতে সাহিত্য রচনা করার চেষ্টা করেছিল। বাংলাকে সে একদম কি মনে করতো, দূর এটা কোনো ভাষাই না। ওকে, কিন্তু দেখো ঠিক তেমনি ওই যুগেও কি হয়েছে, তখন যারা রাজকার্যের ইয়ে ছিল বা যারা শিক্ষিত জন যারা ছিল, তারা সবাই কে এই লোকভাষা বাংলাকে গ্রহণ করেনি। কিন্তু ওয়াকিল আহমেদ বলতেছে যে তখন সাহিত্য অন্ধকার যুগ থাকলেও সাংস্কৃতিক বন্ধ্যাত্বের যুগ ছিল না। মানে তখন সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে, যতই যুদ্ধ হোক যতই বিগ্রহ হোক, এসব কিন্তু আমাদের চলে, এটা কিন্তু ইতিহাস সাক্ষী। এই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহিত্য রচনা হয় নাই, মুক্তিযুদ্ধের সময় শামসুর রহমান বন্দি শিবির থেকে কবিতা লিখছে, হ্যাঁ, আল মাহমুদ কবিতা লিখছে, কতজনে কত গান লিখছে, আনোয়ার পাশা রাইফেল রুটি আওরাত উপন্যাস লিখছে, ঠিক আছে? এবং এরকম করে দেখা যাচ্ছে যে চরম মুহূর্তেও সাহিত্য রচনা হচ্ছে। তো যতই আহ আহ, ধরে নিলাম যে মুসলিম বা তুর্কি শাসক যারা ছিল তারা অনেক অত্যাচার করছে, অনেক ইয়া করছে, কিন্তু সাহিত্য কিন্তু কখনো যতই অত্যাচার ইয়া হোক না কেন, সাহিত্য কিন্তু কখনো চাপা থাকে না। মূল সমস্যাটা যেটা ছিল যে এই বাংলাটা তখন ছিল আমাদের কি লোকভাষা, মানে সাধারণ মানুষের মুখের ভাষা। এই ভাষাতে যে সাহিত্য রচনা করা যায়, এই ভাষাটা সাহিত্যকে উচ্চ শিক্ষিত যারা ছিল তারা এটাকে একদম কি করে নাই, ধর্তব্যই বা ধরেই নাই। যেমন অনেকে এখন কি করে বলে যে হুমায়ুন আহমেদের লেখা কোনো লেখা, কিন্তু আমিও এক সময় বলছি, আমিও এক সময় মনে করতাম হুমায়ুন আহমেদের লেখাগুলো কোনো লেখা না। কিন্তু যেদিন আমি চিন্তা করলাম হুমায়ুন আহমেদের লেখাকে আমি লেখা না বলতেছি, কিন্তু আমি নিজে একটা হুমায়ুন আহমেদের মতো একটা বই, তো দূরের কথা একটা কবিতাও লিখতে পারিনি, তাহলে দ্যাটস মিন হুমায়ুন আহমেদ ইজ ফার ফার বেটার দেন মি। ওকে, ঠিক তেমনি এই বাংলাকেও ঠিক তারা এইভাবে শিক্ষিত জনেরা কি করছে, গ্রহণ করেনি। ফলে আমাদের এই বাংলা সাহিত্যের একটা কি হয়েছিল, গ্যাপ তৈরি হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, স্যার রাজারা তৈরি করেন নাই বা শিক্ষিত জন ছাড়া ছিল তারাই কিন্তু চর্যাপদে তো তারা করছে। এক্স্যাক্টলি, তুমি ঠিক চিন্তাই করেছো। চর্যাপদে কিন্তু যারা সাহিত্য রচনা করেছে তাদের, তারা কিন্তু একদম সাধারণ মানুষের সাথে মিশেছিল। তারা কিন্তু একদম সাধারণ মানুষের সাথে মিশে তাদের সব ধরনের অহংকার ত্যাগ করেছিল। তারা নির্বাণ লাভের জন্য, সাধনার জন্য একদম সাধারণ জীবনযাপন করতো, তাই তারা বাংলাকে গ্রহণ করেছিল। দেখো, হ্যাঁ, ইফতিয়ার, বলো। স্যার আপনি বলতেছেন হচ্ছে শুরুর দিকে বাংলাকে তারা গ্রহণ না করার কারণে বাংলা ভাষায় রচিত হয়নি। সেই সময় কি সংস্কৃত ভাষায় কোনো ইয়া রচিত হয়েছিল? হ্যাঁ, সংস্কৃত ভাষায় অনেক সাহিত্য রচনা হয়েছে, সেটা আমি পরে আসতেছি তো। ওই সময় কিন্তু সংস্কৃত ভাষায় যে চম্পু কাব্য, এগুলো আমরা আলোচনা করছিলাম না? শেখ সুবোধয়া, তারপর রামায় পণ্ডিতের যে তোমার এই যে নিরঞ্জনের উষ্মা, হ্যাঁ, শূন্য পুরাণ, এগুলো আলোচনা করছিলাম না? ওগুলো তো সংস্কৃত এগুলো ভাষাতে কি লেখা হয়েছে। হুম। অন্ধকার যুগে লেখা হয়েছে এগুলো না? হ্যাঁ, ওগুলো অন্ধকার যুগে লেখা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে তারা লিখতে পারতো, তারা বাংলাটাকে গ্রহণ করে নাই, তারা গ্রহণ করছে সংস্কৃতকে। ওকে, দেখো এখানে কি বলছে, আহ, আহ, দীনেশ চন্দ্র সেন কি বলছে দেখো, ইতরের ভাষায় দেখো ইতরের ভাষা বাংলাকে কি মনে করা হয়তো, ইতরের ভাষা। ইতর মানে কি, একদম নিকৃষ্ট যেটা সেটা। বঙ্গভাষাকে পণ্ডিত মণ্ডলী দূর দূর করিয়া তাড়াইয়া দিতেন, হাড়ি ডোমের স্পর্শ হইতে ব্রাহ্মণেরা যেরূপ দূরে থাকেন, বঙ্গভাষা তেমনি সুধীজনের অপাঙ্ক্তেয় ছিল, তেমনি ঘৃণার অনাদরের ও উপেক্ষার পাত্র ছিল। একটা
ভাষাকে কেমনে সাহিত্য ইয়ে হবে, যখন এই ভাষাটাকে ঘৃণাই করা হবে, তাই না? আবার দেখো, বাংলা ভাষার উপর মুসলমানের প্রবন্ধে এই যে এই দীনেশচন্দ্র সেনী আবার আরেকটা কথা লিখছে, হীরা কয়লার খনির মধ্যে থাকিয়া যেমন জহুরীর আগমনের করে শুক্তির ভিতর মুখ লুকাইয়া থাকিয়া যে রূপ জহুরীর অপেক্ষা করিয়া থাকে বাংলা ভাষা, তেমনি কোন শুভদিন শুভক্ষণের জন্য পরীক্ষা প্রতীক্ষা করিতেছিল। মুসলিম বিজয় বাংলা ভাষার সেই শুভদিন শুভক্ষণের সুযোগ আনয়ন করিল। বুঝতে পারছো? মানে এই এর আগে বাংলাটা যে গুরুত্বপূর্ণ বা বাংলাটার যে একটা দাম আছে, মুসলিম শাসকরা আসার আগে কিন্তু কেউ এটা গুরুত্ব দেয় নাই। তারা এটাকে ইতরের ভাষা বলে দূর দূর করে কি করছে, তারাই দিছে। কিন্তু আবার বলতেছে যে কি, হীরা কয়লার খনির মধ্যে থাকিয়ে যেমন জহুরীর আগমনের প্রতীক্ষা করে শুক্তির ভিতর, মানে ওই যে শামুকের যে ইয়া বা ঝিনুকের যে খোলস, হ্যাঁ, তার ভিতরে মুক্তা লুকিয়ে থাকে যেমন ডুবুরির অপেক্ষা করে বাংলা ভাষা, তেমনি শুভদিন শুভক্ষণের জন্য প্রতীক্ষা করতেছিল। মুসলিম বিজয় বাংলা ভাষা সেই শুভদিন শুভক্ষণের সুযোগ আনয়ন করিল। কারণ হচ্ছে কি, এরপরে আমরা দেখবো যে মধ্যযুগের অনুবাদ সাহিত্য, বিভিন্ন রোসাঙ্গ রাষ্ট্রবাহী এরকম অনেক মুসলিম কবি, তারপর হচ্ছে যে অনেক এই মুসলিম শাসকেরা রামায়ণের বাংলা অনুবাদ করতেছে, আহ সংস্কৃত বিভিন্ন ইয়াগুলার বাংলা অনুবাদ করতেছে, বিভিন্ন হিন্দির ইয়া বাংলা অনুবাদ করতেছে। আমাদের বাংলা ভাষা এটাতে কি হয়েছে, অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। এটার জন্য এই দীনেশ চন্দ্র সেন বলতে চাইছে যে মুসলিম বিজয় বাংলা ভাষার সেই শুভদিন শুভক্ষণের সুযোগ আনয়ন করিল। কিন্তু এই সময় সাহিত্য নিদর্শন পাওয়া গেছে, এই সময় যে কি কি সাহিত্য নিদর্শন পাওয়া গেছে সেগুলো এখন আমরা আলোচনা করবো। দেখো, প্রাকৃত ভাষায় রচিত গীত কবিতা প্রাকৃত পৈঙ্গল, দেখো প্রাকৃত পৈঙ্গল এই সময় সংকলিত হয়েছে। এছাড়াও রামায় পণ্ডিতের শূন্য পুরাণ, কালিমা জালাল, কালিমা জালাল বা এই যে নিরঞ্জনের উষ্মা, বেলায়েত মিশ্র রচিত শেখ সুবাদার অন্তর্গত মহাত্মা জ্ঞাপক বাংলা আর্য অথবা ভাটিয়ালি রাগেন গীয়তে ইত্যাদি সে সময় সাহিত্য বিতরণ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন যে এই রচনা কাল আনুমানিক ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে। এই যে যেগুলো আমি লাগাইলাম, যে এই যে গীতি কবিতা প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, নিরঞ্জনের উষ্মা, শেখ সুবোদয়া, হ্যাঁ, তারপর ভাটিয়ালি রাগেন গীয়ত, এই যে এগুলো ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে রচিত হয়েছে। এবং 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাদেশের মুসলমানরা, অনেকে মনে করে মুসলমানরা এত অত্যাচার উৎপীড়ন চালিয়েছিল যে কারো মনে সাহিত্য থাকেনি, তাই সময় বাংলা ভাষা সাহিত্যহীন মরুভূমি। কিন্তু এই যুক্তিটা কি, এখন আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, যে এই যুক্তিটা কি মানা যায় না। কেননা 150 বছর রক্তপাত হানাহানি চললে মানুষ কি বাঁচতো না। এরপরে আবার আরেকটা জিনিস হচ্ছে যে, যেমন আমরা যে মানুষকে কি বলি, এই সে বাপের মতো নাম রাখছে বা বাপের মতো আকাম করতেছে, এরকম কথা বলি না অনেক সময়। এই যে মুসলিমরা পরবর্তীতে যখন সাহিত্য ইয়া হইলো, দেখা গেল যে তারা সাহিত্য সৃষ্টিতে উৎসাহ দিত, এই প্রমাণও কিন্তু আছে। তারা সাহিত্যকে দমিয়ে রাখতে চেয়েছে, এটা ডক্টর দীনেশ চন্দ্র সেন এই জন্য বলতেছে কি, দেখো, রাজ কার্যাবাসনে মুসলমান সম্রাটগণ পাত্র মিত্র প্রতিষ্ঠিত হইয়া হিন্দু শাস্ত্রের বঙ্গানুবাদ শুনিতে আগ্রহ প্রকাশ কে করিতেন। তারপর কি বললো, মুসলিম সম্রাট ও সম্ভ্রান্ত ব্যক্তিগত কুতূহল নিবৃত্তির জন্যই রাজদ্বারে দিনহীন বঙ্গভাষার প্রথম আহ্বান দিল। এই যে দেখো, রাজদ্বারে দিনহীন বঙ্গভাষার প্রথম আহ্বানে কি হইলো, করিল। এর আগে কিন্তু রাজদ্বারে, রাজ সভায় বাংলার কোনো কি ছিল না, ভ্যালু ছিল না, দাম দাম ছিল না। তো এই যে হিন্দু শাস্ত্রের বঙ্গানুবাদ মুসলিম শাসকরা কেন শুনতে চেয়েছিল, দুইটা কারণে। মুসলিম শাসকদের আহ এই বঙ্গানুবাদ তাদের শুনতে ভালো লাগতো, মুসলিম শাসকরা এই বঙ্গানুবাদ আহ শুনে অনেক বেশি প্রীত হতো। 1 মিনিট, একটু লাইনে থাকো। হ্যালো, জি বলেন। ও, আমি তো বাসায়। আপনি বাসার সময় আপনি কোথায় আসছেন এখন? হ্যাঁ, কি অনুষ্ঠান? অনুষ্ঠান না হোম ডেলিভারি ছিল?
রাজার মাঠে কেন রে ভাই? আপনি নিউ গুলশানে না আসবেন? আমি বলছি নিউ গুলশান রামকৃষ্ণ মন্দিরের ওখানে। নিউ গুলশান এসে তারপর ফোন দিয়েন। রাজার মাঠে চলে গেছে। যাই হোক, আমরা দেখতে পেলাম যে ডক্টর দীনেশ চন্দ্র সেন বলতেছে যে এর আগে মূলত এই হিন্দু শাস্ত্রে বিভিন্ন যে পুরাণ আছে, বিভিন্ন যে সাহিত্য ইয়েগুলো আছে, রামায়ণ মহাভারত উপনিষদ, তারপর হচ্ছে পুরাণগুলো, হ্যাঁ, এগুলোর বঙ্গানুবাদ তারা বিনোদনের উদ্দেশ্যে এবং তাদের কৌতূহলের ইয়েতে তারা কি জানতে চাইলেন। কেন তারা জানতে চাইছিল? তারা কিন্তু এমনি এমনি জানতে চায় নাই। এই দেশের মানুষের পালস তারা বুঝতে চেয়েছিল, এই দেশের মানুষের কি চায় সেটা বুঝতে পেরেছিল, এদেশের মানুষের মনের ভিতরে তারা প্রবেশ করতে চেয়েছিল। এই কারণে কিন্তু কি বাংলা সাহিত্যকে তারা অনুবাদ করার জন্য পৃষ্ঠপোষকতা করলো। তো ডক্টর আহমদ শরীফ তথাকথিত অন্ধকার যুগে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন না পাওয়ার জন্য কিছু কারণ আমাদেরকে বলেছে। সেই কারণগুলো কি কি দেখো। প্রথম কারণ যেটা ক নম্বরে, ধর্মমত প্রচারের কিংবা রাজ্য শাসনের বাহন হয়নি বলে বাংলা তুর্কি বিজয়ের পূর্বে লেখ্য ভাষার মর্যাদা পায়নি। খেয়াল করো, ইংরেজরা যখন আসলো তারা কি ভাষা, রাজ্য শাসনের ভাষা কি ছিল? ইংরেজি। মুসলিমরা যখন আসলো তখন রাজ্য শাসনের ভাষা ছিল ফার্সি। যখন হিন্দুরা রাজা হলো, সেন রাজারা যখন ছিল, তখন কিন্তু কি রাজ্য শাসনের ভাষা ছিল কি সংস্কৃত। বাংলা কিন্তু এই তুর্কি বিজয়ের পূর্বে কখনো লেখ্য ভাষার মর্যাদা পায়নি। খেয়াল করো, লেখার যে একটা মর্যাদা আছে, হ্যাঁ, এই লিখিত রূপের কোনো মর্যাদা এর আগে পাই নাই। এই কারণেই অন্ধকার যুগে আমরা কি কোনো বাংলা সাহিত্যের নিদর্শন পাই না। তারপর দেখো, 13-14 শতক অব্দি বাংলা ভাষা উচ্চবিত্ত সাহিত্য রচনার যোগ্য হয়ে উঠেনি। ওই যে উচ্চবিত্ত সমাজের যারা উচ্চবিত্ত, অনেক ধনী, অনেক পয়সাওয়ালা, অনেক অ্যারিস্ট্রিকেট ফ্যামিলির যারা ছিল, হ্যাঁ, তারা কিন্তু কি বাংলাকে সাহিত্য রচনার উপযোগী মনে করতো না। এই কারণে এটা ওই সময় কোনো বাংলা সাহিত্য রচিত হয়নি। এরপরে দেখো, সংস্কৃত কোন ভাষাতেই রস সাহিত্য 14 শতকের পূর্বে রচিত হয়নি। তুর্কি বিজয়ের পর প্রাকৃত জনেরা প্রশ্রয় পেয়ে বাংলা রচনা করেছে মুখে মুখে, তাই লিখিত সাহিত্য অনেককাল গড়ে উঠেনি। খেয়াল করো, সংস্কৃততর কোন ভাষাতেই রস সাহিত্য, রস সাহিত্য মানে কি যেটাতে রস থাকে, হ্যাঁ, 14 শতকের পূর্বে রচিত হয়নি। তুর্কি বিজয়ের ফলে প্রাকৃত জনেরা, এই প্রাকৃত মানে কি সাধারণ মানুষরা, ঠিক আছে, সাধারণ মানুষরা প্রশ্রয় পেয়ে বাংলা রচনা করেছে কিভাবে? মুখে মুখে। কিন্তু তখন তাই লিখিত সাহিত্য অনেকটা গড়ে ওঠেনি। 13-14 শতকে সংস্কৃত চর্চার কেন্দ্র ছিল হিন্দু শাসিত মিথিলায়, তাই এই সময় বাংলার সংস্কৃত চর্চা বিশেষ হয়নি। এই 13-14 শতকে সংস্কৃত চর্চা করা হতো, ঠিক আছে, সংস্কৃত ভাষা চর্চা করা হতো কোথায়? হিন্দু শাসিত মিথিলা রাজ্যে। বাংলায় সংস্কৃত চর্চা বিশেষ হয়নি। আলোচ্য যুগে মানে এই অন্ধকার যুগে কিছু পুঁথিপত্র রচিত হলেও জনপ্রিয়তার অভাবে, ভাষার বিবর্তনে এবং অনুলিপিকরণে গরজ ও আগ্রহের অভাবে তা নষ্ট হয়েছে। খেয়াল করো, অথবা কিছু পুঁথিপত্র রচিত হয়েছিল কিন্তু এটা জনপ্রিয়তা পায়নি, মানে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। যারা বই পড়বে তারাই যদি বলে যে দূর এগুলা বাংলা কি দেখবো। আমরা যেমন বাংলা সিনেমা দেখি না এখন, বলে দূর এগুলা বাংলা সিনেমা, এগুলো কে দেখে, সাকিব আল হাসান, এগুলো কোনো মুভি হইলে, এরকম অনেকে বলে না? হ্যাঁ, হিরো, এরকম মানে জনপ্রিয়তা পায় নাই। তারপর হচ্ছে ভাষার আচ্ছা, বিবর্তন। প্রিয়তমা দেখতে অনেকে গেছে তো। এখন না প্রিয়তমা দেখতে অনেকে গেছে, কিন্তু এক সময় তো সাকিব খানের মুভি কেউ দেখাই নাই। দেখছো সাকিব খানের কয়টা মুভি দেখছো? আর ছোটকালে সিডিতে দেখতাম আর কি, তখন তো বাছাই করার সুযোগ ছিল না, যা ছিল তাই দেখা ওরকম। ওই, হ্যাঁ, তো এখন দেখো যে সাকিব খানের যে ইয়াটা আছে, তারা কারা, যারা ফ্যান আছে তারা কারা, যারা মানে সাকিব খানকে পছন্দ করে, বেশিরভাগই কিন্তু দেখবে যে ওই সময় তুমি যে সময় সিডি বা ওই মুভিগুলো তুমি যদি এখন দেখতে যাও, তোমার কাছে মনে হবে যে আহ, এগুলো কোনো মুভি, এগুলো এগুলো কি দেখে এরকম মনে হতে পারে, ঠিক আছে। এক সময় আমিও মানে এই যে অনেক সময় পুরানো পুরানো ছবি, এক সময় আমি রুবেলের ছবি খুব দেখতাম। রুবেলের ছবি, রুবেলের মানে ছবি থাকলে আমি মানে সিনেমার টিভির সামনে থেকে আমার নড়ানো দেখতো না। হ্যাঁ, তো এই রুবেলের ছবি দেখার জন্য কত কান্নাকাটি আমার।
কিন্তু এখন এই রুবেলের ছবি দেখতে গেলে আমার কাছে মনে হয় যে এটা কি দেখতেছি। তো এই যে জনপ্রিয়তা ইয়া হচ্ছে, আবার ভাষার বিবর্তন হচ্ছে, ভাষার পরিবর্তন হচ্ছে, আমাদের রুচির পরিবর্তন হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আমরা এখন কোনো কিছু লিখলে সেটাকে কি করতেছি, প্রিন্ট আউট করে ফেলতেছি। তখন কিন্তু এরকম অনুলিপিকরণ মানে হাতে লিখে লিখে কি করতে হইতো, অনুলিপি করা হইতো। এটা তখন তাদের গরজ বা আগ্রহ ছিল না। আগুন পানি কীট তো আছেই। আর একটা বই আমি কিনে রেখে দিলাম, এটা যদি কোনো যত্ন না নেই সেটা পোকায় খাবে, সেটা এমনি নষ্ট হয়ে যাবে, হয় না এরকম? পানিতে হয়তো নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে। সেদিন আমাকে এক বললো যে ভাই আমার 17 বছরের সাধনা নষ্ট হয়ে গেছে। আমি কেমনে? বলতে আমি বন্যার পানি উঠবে না মনে করছি, হ্যাঁ, কিন্তু এমন ভাবে হুট করে পানি উঠে গেল, আমি কতগুলা পুঁথি সংগ্রহ করে রাখছি, লেখা সংগ্রহ করে রাখছি, সবগুলা পানিতে এখন নষ্ট হয়ে গেছে। এই যে আগুন পানি কীট, এই কথাটাই এখানে বলা হয়েছে। এরপর দেখো, লিখিত হলেও কালে লুপ্ত হওয়ার বড় প্রমাণ চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, শেখ সুবুদায় প্রভৃতি একাধিক পাণ্ডুলিপির অভাব। আমরা কেমন কিন্তু চর্যাগীতি যেটা পাইছি সেটা কিন্তু কি পাই নাই, অরিজিনাল ইয়েটা পাই নাই। শ্রীকৃষ্ণ কীর্তন পাইছি কোথায়? গোয়াল ঘরে। হ্যাঁ, এগুলো লুপ্ত হয়ে গেছে, মানে এগুলা বিলুপ্ত হয়ে গেছে। কারণ কি, এগুলো একাধিক পাণ্ডুলিপি পাওয়া যায় নাই। তারপর দেখো, হ্যাঁ আসছেন, ওই 84 বিল্ডিং এর নিচে এসে দাঁড়ান, আমি আসতেছি। টোটাল কত টাকা হয়েছে? 84 বিল্ডিং, 84 বিল্ডিং। হ্যাঁ ওখানে, হ্যাঁ 84 বিল্ডিং এর নিচ তাহলে এসে দাঁড়ান, আমি নামতেছি। কত টাকা আসছে আমার টোটাল? তুমি নামবে একটু। 230, 460, আর ওইদিকে ওইটা মনে হয় 30, 500 টাকা নিয়ে যাও, 600 টাকা নিয়ে যাও। আমার মানে গেছে টাকা। আরেকটা জিনিস দেখো, চন্দ্রগীতি রচনার শেষ সীমা যদি 12 শতক হয়, মানে যে 1204 সালে তখন কিন্তু 13-14 শতক বাংলা ভাষার গঠন যুগ বা স্বরূপ প্রাপ্তির যুগ। মানে হচ্ছে যে আমাদের এই যে একটা বাংলা ভাষাটা গঠিত হয়েছে, একটা নির্দিষ্ট আকৃতি পেয়েছে, তাই না? যেমন একটা বাচ্চা যখন জন্ম নেয়, দেখবে যে জন্ম নেওয়ার সময় কিন্তু এই একদিন, 2 দিন, 3 দিনের বাচ্চা সবগুলো চেহারাই একই রকম থাকে। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে একটা সময় আসলে তার চেহারার একটা কি আসে, একটা স্থায়িত্ব আসে, তার চেহারার একটা গঠন বা একটা স্বরূপ প্রকাশিত হয়। ঠিক তেমনি বাংলা ভাষাটাও কি হয়েছে, 13-14 শতক বাংলা ভাষার গঠন যুগ। এবং এই সময় এসে সে একটা নিজস্ব একটা স্টাইল, নিজস্ব একটা চেহারা পেল। কাজেই এই সময়কার কোনো লিখিত রচনা কি না থাকারই কথা। দেশজ মুসলমানের ভাষা চিরকালই বাংলা। বাংলা লেখ্য রচনার রেওয়াজ থাকলে তুর্কি বিজয়ের পূর্বে বা পরের মুসলমানের রচনা নষ্ট হবার কারণ ছিল না। আমাদের দেশজ মানে সাধারণ মানুষের চিরকালই ছিল কি, বাংলা। তো বাংলা লেখ্য রচনার রেওয়াজ ছিল না। দেখো, লেখ্য মানে লিখে রাখার কোনো রেওয়াজ বা আহ ঐতিহ্য ছিল না। যদি থাকতো তাহলে এটা নষ্ট হওয়ার কোনো কি ছিল না, কারণ ছিল না। এই ছিল আমাদের আজকের ক্লাস, এই যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নিয়ে। আহ, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা আর একটু সিনসিয়ার হও। হ্যাঁ, আহ, যেটা বলছিলাম যে পড়া যা দিচ্ছি, যেদিন যেটা দিচ্ছি, এগুলো কিন্তু প্রতিদিনের পড়া যদি প্রতিদিন করে ফেলো, তাহলে তোমাদের পড়াটা অনেক বেশি কি হবে, সুন্দর হবে। পড়াটা অনেক বেশি ভালো হবে। তোমরা আজকে 1 2 3 4 5 6 7 8 9 জন আসছো মাত্র, তোমরা হয়েছে 17 জন। তো না 17 স্যার, জনের আরো ভিতরে, আরো বেশি তো। 17 জনের মধ্যে এত আসছে, তো পড়াশোনা একটা নিয়মিত করার ব্যাপার। ওকে, তোমরা এই যে এবারে আমি 4th ইয়ারে ভাইবা নিচ্ছিলাম, মানে বিশ্বাস করবে একুশ কিনা জন জানি না, আমার কয়েকজনের পিটাইতে ইচ্ছা করছে। একটা ছেলে কোনোদিন ক্লাসে আসে না, আমি 4th ইয়ারে প্রথম দেখলাম যে সে আহ আসছে। সে আমি যে কি পড়াইছি, আমার নামটা কি, সে এটা বলতে পারবে না। সে সাবজেক্টটা সেটাও বলতে পারতেছে। এভাবে তোমরা যখন বের হবা, তোমরা তো মানব সম্পদ না, তোমরা হয়ে যাবে মানব বোমা। পড়ালেখাটা প্রতিদিন 1 ঘন্টা করে করো না। 1 ঘন্টা করে করলে বুঝতেছি তোমাদের অনেক ব্যস্ততা আছে।
আমাদের সময় আমরা স্টুডেন্ট যখন ছিলাম তখন এতটা ব্যস্ততা ছিল না, কিন্তু তোমাদের ব্যস্ততা আছে, তোমাদের এখন সুযোগ সুবিধা অনেক বেশি, কাজ করার ক্ষেত্র অনেক বেশি। কিন্তু তাই বলে যেহেতু অনার্স করতেছো, অনার্সের একটা মান সম্মান তো রাখতে হবে বাবা, তাই না? তো অনার্সের মান সম্মান রাখতে গেলে তুমি, অনার্স মানে কি সম্মান, তোমাকে সম্মানিত করা হবে। পড়ালেখাটা সম্মানের বিষয়। সবাই কিন্তু পড়ালেখার সুযোগ পাচ্ছে না। তুমি অনার্স নিয়ে সাবজেক্ট পাচ্ছ, একটা বাংলা নিয়ে পড়তেছো, যাই হোক, বুঝলাম বাংলা কি নাই, মার্কেট ডিমান্ড কম, কিন্তু তুমি যদি এটা ভালো করে পড়ো, এটাতেই তুমি দেখবে যে তুমি অনেক কিছু করে ফেলতে পারতেছো। আমি এই পর্যন্ত কোনো বাংলার ছেলেকে বেকার দেখিনি, অন্যান্য অনেক সাবজেক্টের ছেলেকে বেকার দেখছি। আমার এক কাজিন আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, আমার থেকে 4 বছরের বড়। সে কোনো চাকরি বাকরি পায় না, এখন বাসায় বসে থাকে, সে মানসিক ভাবে ইয়ে হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। কিন্তু বাংলা পড়ে কোনো ছেলেকে কোনোদিন আমি বেকার বসে থাকতে দেখিনি। আর কিছু না হোক, আরে বউরে বা জামাইরে পড়াইতেও তো তোমাদের বাংলা অনেক কাজ দিবে, তোমাদের ভাবিরে তো পড়াইছি আমি বাংলার স্টুডেন্ট হিসেবে। ঠিক আছে? বউরে তুমি কোটি টাকার সম্পদ দিলেও কি হবে না, খুশি হবে না, কিন্তু তার নিয়ে একটা কবিতা বলে দিবা, ইনস্ট্যান্ট একটা সুন্দর একটা ডায়লগ দিবা, দেখবে যে সে তোমার জন্য কলিজা কেটে দিয়ে দিচ্ছে। তো তো যেটা আজকে পড়া দিলাম, অন্ধকার যুগ, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা ধরে রাখো 98%। ওকে? এর জন্য এটা তোমরা আজকেই এটা সম্পর্কে বিস্তারিত পড়ে গাইড করো, বা যেখান থেকে পড়ো, গাইড করলে আল্লাহর ওয়াস্তে নবদূত পড়বা না, একদমই নবদূত হাতে নিবা না, নবদূত ব্যতিক্রম হাতে নিবে না। গাইড করলে হয় দিগদর্শন করবা, আর নয়তো ওরাকল করবা। ঠিক আছে? তবে আমি এই পর্যন্ত যা দেখছি দিগদর্শনটা ভালো। আমি তারপরে বলি যে গাইড করা উচিত না, তোমরা এই বইটা পড়বা, এই বইটা থেকে বিস্তারিত পড়ে নিবা, দেখবা যে অনেক সহজে অনেক কিছু বুঝতে পারতেছো, অনেক জিনিসটা তোমার মাথায় রাখতে পারতেছো। গাইড করলে কিন্তু এটা আসে না। ওকে? তোমরা কি জানো যে আমাদের সময় কিন্তু এই বইটা নিষিদ্ধ ছিল? আমি তোমাদেরকে এই বইটা পড়তে বলতেছি, কিন্তু আমাদের সময় এই বইটা নিষিদ্ধ ছিল, কারণ হচ্ছে যে এই বইটা অনেক সহজ ভাবে লেখা। আর তোমাদেরকে, আমাদের স্যারা তো গাইডের নাম শুনলে তো মনে করো গাইডের নাম কি আমরা চিন্তামো না, কিন্তু কিছু কিছু রেফারেন্সের বই বলে দিছে, এইসব এইসব রাইটারের বই তোমরা পড়বে না, এইসব থেকে লিখলে কিন্তু তোমরা ফেল করাই দিব আমি। এভাবে ডিরেক্ট বলছে স্যার। তো ওনারা অনেক লিটারেটেড ছিলেন বা অনেক ইয়ে ছিলেন। তো তোমাদের এখন যেহেতু ব্যস্ততা বেশি, এত সময় কম, একটা ঘন্টা, দুই বেশি, 1 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা, ডেইলি 1 ঘন্টা একটু পড়ালেখা করো। ঠিক আছে? দেখবে যে পড়াশোনা অনেক বেশি দ্রুত আগাচ্ছে, পড়াশোনা অনেক বেশি, 1 মাসে তুমি অনেক বেশি পড়া ইয়ে করে ফেলতে পারতেছো। যেভাবে হোক ডেইলি 1 ঘন্টা পড়ো, 60 মিনিট গুনে গুনে পড়ো। আজকে যদি কোনো কারণে আধা ঘন্টা পড়ছি, কালকে আমি 1.5 ঘন্টা পড়ে সেই পড়াটা কি করে দিব, কাভার করে দিব। এভাবে করে একটু টেন্ডেন্সি রেখে পড়ো, 1 ঘন্টা যেভাবে হোক পড়ো, দেখবা যে তোমার পড়া শোনা অনেক বেশি কি এগিয়ে গেছে। আর যেটা লিখতে বললাম, আজকে পড়াটা লিখে সুন্দর করে ব্রড কোশ্চেন হিসেবে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে বিভিন্ন পণ্ডিতগণের মতামত আলোচনা করে তোমার অভিমত ব্যক্ত করো। হ্যাঁ, অভিমত ব্যক্ত করে তখন তুমি ওই যে তুমি তোমার মতো করে দিয়ে দিবে। এটা সুন্দর করে নোটস করে আজকে একটু রাত্রে বা কালকের ভিতরে, রাত্রের ভিতরে কি করবে, আপলোড দিয়ে দিবে। ওকে? এখন আমি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার, এখানে আপনার অষ্ট ত্রয়োদশ আর অষ্টদশ ওইটা বুঝলাম না। ওই মধ্যযুগে তো 1200 থেকে আপনার 1350। হুম। তো এখানে অষ্টদশ আর ত্রয়োদশ একটা লেখা আছে, যে ওটা বুঝলাম না। অষ্টাদশ ত্রয়োদশ, এটা কত নাম্বার স্লাইডে? এবারে 2 নাম্বার মনে হয়, 2 নাম্বার বা 3 নাম্বার।
আমি তো অষ্টাদশ। আচ্ছা, আমি তোমাকে পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি। তুমি আমাকে কোথাও, আমি তো এটা দেখতেছি না অষ্টদশ, তুমি তুমি ইয়ে করিও, এই যে ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে ওখানে দিও। ওকে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করতেছি। আমি ভিডিওটা ওখানে আপলোড করে দিব।